ওয়েলকাম সবাইকে ব্রেন স্কোয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আমাদের সামনে এসটিজিটি এক্সাম, তো তার জন্য যে এসটিজিটির হিস্ট্রি যে সিলেবাসটা আছে আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, দেখে নেবে। হিস্ট্রি যে সিলেবাসটা আছে শর্টে আছে, সিলেবাসটা আগে দেখে নেবে। তো হিস্ট্রি সিলেবাসের যে ফার্স্ট ইউনিটের ফার্স্ট টপিক দ্য সোর্সেস অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে তোমরা। আর যদি এটা থেকে কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলির আনসারগুলিও আরামসে করতে পারবে। আজকে আমি ভিডিওর লাস্টে কোশ্চেন রাখিনি, নেক্সট দিন এটার রিলেটেড কোশ্চেনগুলি নিয়ে আসবো। তো এই ক্লাসটা শুধু এসটিজিটির জন্য নয়, জেআরবিটি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই করো। তো আমরা যে দ্য সোর্সেস অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাস, যে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেই প্রাচীন ভারতের ইতিহাস আমরা কিভাবে জানতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব প্রাচীন ভারতের ইতিহাস জানার মূল দুটি উৎস রয়েছে। কয়টা উৎস বললাম? দুটি উৎস। একটা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান, আরটা হচ্ছে সাহিত্যিক উপাদান। আবার এই সাহিত্যিক উপাদানটাকে দুটি ভাগে ভাগ করা হয়। কয়টা বললাম? দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেশীয় সাহিত্য, একটা হচ্ছে কি দেশীয় সাহিত্য, আরেকটা হচ্ছে বৈদেশিক সাহিত্য। বৈদেশিক সাহিত্য, বৈদেশিক সাহিত্য। তো আমরা কি বললাম যে প্রাচীন ভারতের ইতিহাস জানার মূল দুটি উৎস রয়েছে বা উপাদান রয়েছে। প্রথমটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আরটা হচ্ছে সাহিত্যিক উপাদান। এই সাহিত্যিক উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশীয় সাহিত্য, আরটা হচ্ছে বৈদেশিক সাহিত্য বা বৈদেশিক বিবরণ থেকে আমরা জানতে পারি। আর প্রাচীন ভারতের ইতিহাস জানার মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই প্রত্নতাত্ত্বিক উপাদানটা। তো প্রথমে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানটা জেনে নেব। প্রত্নতাত্ত্বিক উপাদান জানতে গেলে আমরা মূলত দুটি বিষয়ের উপর খুব জরুরি দিতে পারি। দুটি বিষয় খুব জরুরি, যে একটা হচ্ছে কি খনন কার্য, আরটা হচ্ছে অনুসন্ধান। প্রথমে আমরা অনুসন্ধান করে, সব কিছু তো আর মাটির উপরে থাকে না, মাটির তলায় থাকে। তো প্রথমে আমাদের অনেক বছর আগের জিনিসগুলি আস্তে আস্তে মাটির তলায় চাপা পড়ে গেছে। তো আমরা প্রথমে অনুসন্ধান করে তারপর সেগুলি খনন কার্য করার পর সেগুলি জানা যায়। তো প্রত্নতাত্ত্বিক উপাদানের দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, একটা হচ্ছে খনন কার্য, আর একটা হচ্ছে অনুসন্ধান। তো খনন কার্যটা আবার দুই রকমভাবে হয়ে থাকে, একটা হচ্ছে উলম্ব খনন, আরটা হচ্ছে অনুভূমিক খনন। এই খননের মাধ্যমে আমরা কি জানতে পারি? মাটির নিচে লুকিয়ে থাকা বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত শহর, বসতি, সরঞ্জাম ইত্যাদি আবিষ্কার করা হয়েছে এই খনন কার্যের মাধ্যমে। তারপর হচ্ছে আরও এই প্রত্নতাত্ত্বিক উপাদানটাকে আরও তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ইনস্ক্রিপশন বা লিপি বা লেখমালা, যেটাই বলি আমরা। তারপর কিসের থেকে জানতে পারি? তারপর হচ্ছে মুদ্রা, আরেকটা হচ্ছে প্রাচীন স্মৃতিসৌধ বা স্থাপত্য ভাস্কর্য থেকে। তো প্রথমটা হচ্ছে কি লিপি বা ইনস্ক্রিপশন। লেখমালা নিয়ে, এই যে লিপি বা ইনস্ক্রিপশন, এই যে লেখমালা নিয়ে যারা গবেষণা করে তাদেরকে কি বলা হয়? লেখমালা নিয়ে গবেষণাকে বলা হয় এপিগ্রাফি। এপিগ্রাফি বলা হয় সেটাকে। সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে যে লেখমালা নিয়ে গবেষণাকে কি বলা হয়? এপিগ্রাফি। রাজাদের আদেশ, ঘোষণা, অনুদান প্রভৃতি খোদাই করা লিখিত দলিল, বিভিন্ন জিনিসে বিভিন্ন পাথরের গায়ে টায়ে আমরা দেখব লিখিত থাকে, সেগুলিকে বলা হচ্ছে ইনস্ক্রিপশন। আচ্ছা, যেমন কিছু ইনস্ক্রিপশন হচ্ছে অশোকের শিলালিপি, হরপ্পা সভ্যতার সিল থেকে আমরা জানতে পারি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, সেগুলি প্রাকৃত ভাষায় আর ব্রাহ্মী লিপিতে সম্রাট অশোকের আমলে লেখা হয়েছিল। তারপর সমুদ্রগুপ্তের অশোকের আমলের লেখ বললাম আমরা, শক রাজা রুদ্রদামনের জুনাগড় প্রস্তর লিপি, তারপর হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্পা লিপি প্রভৃতি থেকে আমরা জানতে পারি। লিপির পর হচ্ছে মুদ্রা, আর এটা কি বললাম যে প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। মুদ্রা, এবার হচ্ছে যে মুদ্রা সংক্রান্ত গবেষণাকে আমরা কি বলবো? নুমিসমেটিক্স। সেটা খুব ইম্পর্ট্যান্ট। মুদ্রা সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? আচ্ছা, প্রাচীন ভারতে বিভিন্ন, যেমন সোনা, রূপা, তামা, সীসা, এই সকল ধাতুর মুদ্রা প্রচলিত ছিল। সে মুদ্রা থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। মুদ্রা বিশ্লেষণ করে অর্থনীতি, যে তাদের রাজ্য ব্যবস্থা কীরকম ছিল, ধর্ম কীরকম ছিল, আর্থিক অবস্থা কীরকম ছিল, কোন রাজার আমলে, শিল্প ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ধারণা পাওয়া যায়। তো মুদ্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রাচীন ভারতের ইতিহাস জানতে। তারপর হচ্ছে প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য, যেমন বিভিন্ন মন্দির, স্তূপ, গুহা, মূর্তি ইত্যাদি থেকে আমরা ধর্ম, সংস্কৃতি বিভিন্ন জিনিস বুঝতে পারি। যেমন অজন্তা, এলোরা গুহা, সাঁচি স্তূপ প্রভৃতি প্রাচীন নগর, মন্দির, মঠ বিভিন্ন জিনিস এই প্রাচীন ভারতের ইতিহাস জানতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তারপরে দ্বিতীয় যে পার্টটা ছিল আমাদের কি সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে প্রথমেই বলেছি কয়টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেশীয় উপাদান, আরটা হচ্ছে বৈদেশিক সাহিত্য, একটা হচ্ছে দেশীয় সাহিত্য, আর একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য। আচ্ছা, এবার দেশীয় সাহিত্য থেকে আমরা দেখব দেশীয় সাহিত্য যেমন বৈদিক সাহিত্য আছে, মহাকাব্য আছে, পুরাণ আছে। বৈদিক সাহিত্য কোনগুলি, যেমন বেদের 4টি ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সেগুলি থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি, যেগুলি সংস্কৃত ভাষায় রচিত বা হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তারপর হচ্ছে মহাকাব্য, উল্লেখযোগ্য 2টি মহাকাব্য আছে আমাদের কি রামায়ণ এবং মহাভারত। তারপর হচ্ছে পুরাণ, প্রধানত পুরাণের সংখ্যা হচ্ছে কয়টা, 18টি। প্রধানত পুরাণের সংখ্যা কয়টি বললাম, 18টি। যেমন অগ্নি, বৃক্ষ, বিষ্ণু, মৎস্য, পদ্ম, ভাগবত, বিরহ প্রভৃতি এই পুরাণ থেকে আমরা ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। তারপর আরও কিছু আছে, যেমন বৌদ্ধ, জৈন গ্রন্থ, ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ, তারপরে জৈন গ্রন্থ, ভগবতী সূত্র, যেগুলি প্রাকৃত ভাষায় রচিত, সেগুলি থেকেও আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তারপর হচ্ছে যে বৈদেশিক সাহিত্য। বৈদেশিক সাহিত্যর মধ্যে আছে গ্রিক লেখক। গ্রিক লেখকের থেকে যেমন হেরোডোটাসের হিস্টোরিস, এগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সবাই এগুলি খাতা কলম নিয়ে লিখে রাখো, নোট করে রাখো, এগুলি ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হেরোডোটাসের কিসের থেকে জানতে পারি, হিস্টোরিস থেকে। মেগাস্থেনিসের ইন্ডিকা, টলেমির জিওগ্রাফি, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি। তারপর হচ্ছে চীনা লেখক ফা ইয়েন বা হিউয়েন সাং। ফা ইয়েনের হচ্ছে ফুক ইউকি, আর হিউয়েন সাংয়ের হচ্ছে সাই ইউকি। আরবি বা পার্সি লেখক হচ্ছে আল বিরুনি, ওনার হচ্ছে তহকিক ই হিন্দ। এগুলি পরীক্ষা প্রায় সময় আসে যে তহকিক ই হিন্দ কার লেখা বা ইন্ডিকা কার লেখা, তো আমরা আনসার করব মেগাস্থেনিস। আর তারপর বৈদেশিক সাহিত্যের পরে আমরা আরও কিছু গ্রন্থ জানবো, যেমন ধর্মনিরপেক্ষ গ্রন্থ, সেকুলার টেক্সট। এগুলিও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই এগুলিকে নোট করে রাখবে, ভালো করে পড়ে নেবে। যেমন অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারি আমরা কলহনের রাজতরঙ্গিনী, ভরতের নাট্যশাস্ত্র, বাণভট্টের হর্ষচরিত, কলহনের রাজতরঙ্গিনী, পাণিনির অষ্টাধ্যায়ী, সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানস। এই স্কুলই ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় প্রায়ই পরীক্ষাতে আসে যে অর্থশাস্ত্র কার লেখা, রাজতরঙ্গিনী কার বা বাণভট্টের লেখা বই কোনটি, সেগুলি সম্পর্কে সেগুলি আমাদের ভালো করে জেনে রাখতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য, পুরোটা ক্লাস করার জন্য। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে, আর শেয়ার করে দেবে। আর যদি এটার পিডিএফ দরকার হয় তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, তোমরা মেসেজ করলে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। থ্যাংক ইউ।